আজকে সবচেয়ে আলোচিত খবর ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির যে বৈঠকটি সেটি। এবং আমার আজকে সৌভাগ্য হয়েছে, আমার খুব প্রিয় একজন মানুষ সৈয়দ মাহমুদুল্লাহকে পেয়েছি, সিনিয়র সাংবাদিক, যার কাছ থেকে আমি এখনো কাজ শিখি। এবং আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যেহেতু আমাদের একটু অপেক্ষা করতে হয়েছে একজন গেস্টের জন্য। সৈয়দ মাহমুদুল্লাহ, আমি শুরু করতে চাই ট্রাম্প এবং জেলেনস্কির প্রসঙ্গটি টেনে। আপনি নিশ্চয়ই ভিডিওটি দেখেছেন। আপনার শুরুতে আপনার নিজের প্রতিক্রিয়াটি আমি একটু জানতে চাই, যে দুই দেশের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের সামনে এ ধরনের বাক বিতণ্ডা, এটা একদম আপনার প্রতিক্রিয়াটি, তাৎক্ষণিক প্রতিক্রিয়াটিকে আমি একটু জেনে নিতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতাদেরও রমজান মাস উপলক্ষে ইসলাম ধর্মাবলম্বী যারা তাদের সকলের প্রতি শুভেচ্ছা। যে কথাটা আপনি বললেন আজকে হোয়াইট হাউসে, আমার ভয়েস কি ঠিক মতো শোনা যাচ্ছে? ওকে শোনা যাচ্ছে, জি। ওকে। তো আজকে হোয়াইট হাউসে ওভাল অফিসে, প্রেসিডেন্টের অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উনি উপস্থিত ছিলেন। বলতে গেলে সবাই এটাকে তর্ক বিতর্ক বলছে, উত্তপ্ত তর্ক বলছে। তো এটা তখন সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন। নর্মালি ঘটনা হয় কি, তাদের ভিতরে আলাপ আলোচনা, সেটা পর্দার অন্তরালে প্রাইভেটলি হয়, তারপর বাইরে প্রেস কনফারেন্স হয়। কিন্তু অনেক সময় প্রথম সুযোগে আনুষ্ঠানিক আলাপ আলোচনার আগে কিছু সাংবাদিককে সেখানে ডাকা, ফটো আপের মতো অনেকটা। তো তারা প্রাথমিক দুই চারটা প্রশ্ন করেন, এই ধরনের একটা অবস্থা। এই আজকের উত্তপ্ত বর্তমান তর্ক বিতর্ক সেখানে হয়েছে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি লিডিং নেতৃস্থানীয় পত্রিকা, দৈনিক পত্রিকা আমি পড়ে নিয়েছি ইতিমধ্যে, এবং কয়েকটা নিউজ এজেন্সি আমি দেখেছি। তাদের প্রায় সবাই বলেছেন যুক্তরাষ্ট্রের প্রায় ২৫০ বৎসরের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি, অভূতপূর্ব। একজন বিদেশি নেতা, তিনি রাষ্ট্রপ্রধান না হয়ে প্রেসিডেন্টের সাথে অনেক সময় অন্য দেশের সরকার প্রধান, প্রধানমন্ত্রী, এমনকি কখনো কোনো গুরুত্বপূর্ণ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়। কিন্তু তাদের মধ্যে পারস্পরিক সৌজন্যের ভিতরে মাধ্যমে কথাবার্তা হয়, এবং এমনকি পর্দার অন্তরালে যখন প্রাইভেটলি কথা বলেন, অনেক সময় তারা একটা ইস্যু নিয়ে বেশ তাদের ডিবেট হতে পারে, মতান্তর হতে পারে, কিন্তু পরস্পরকে একটু ইনসাল্টিং টোনে অবমাননা করে এই কথাবার্তা বলেন না। আজকে সেরকম ঘটনা ঘটেছে, এটা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কঠোর কথা বলেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আরো কঠোর কথা বলেছেন। কিন্তু সত্যের খাতিরে আমি পুরো ভিডিওটা আমি দেখেছি, বলা উচিত যে প্রেসিডেন্ট জেলেনস্কি খুব থ্রেটেন ফিল করেছেন, তার উপরে যে চাপ সৃষ্টি হয়েছে তাকে শান্তি চুক্তি করার জন্য, যেটা বলা হচ্ছে তিনি শান্তি চুক্তির পেছনে যুক্তরাষ্ট্রের সাথে এত বড় একটা, তাদের দুই দেশের মিলিয়ে রাশিয়ার এবং ইউক্রেনের মিলে প্রায় 10 লক্ষ লোক মারা গেছে বলে কোনো ফিগার, তার ভিতরে 3 থেকে 4 লক্ষ সৈন্য মারা গেছে, সম্ভবত আরো বেশি, বাকি হলো সিভিলিয়ান, বেসামরিক লোক। প্লাস মানে সমৃদ্ধ রাষ্ট্র দেশ, নানা দিক থেকে সমৃদ্ধ, খনিজ সম্পদে সমৃদ্ধ, অন্যান্য দিক থেকে সমৃদ্ধ, কৃষি সম্পদে সমৃদ্ধ, এইরকম একটা দেশ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারপরে ওই দেশের 5 থেকে 7 মিলিয়ন লোক দেশের বাইরে, দেশের ভিতরে এইরকম এই পরিমাণ লোক, টোটাল জনসংখ্যার অর্ধেক বাস্তুচ্যুত, এখান থেকে ওখানে ঘুরে বেড়াচ্ছে। তার ভিতরে 5 থেকে 7 মিলিয়ন লোক, 50 থেকে 70 মিলিয়ন লোক ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। এটা একটা অধ্যবসা। ফলে এই যুদ্ধ শুরুর আগে থেকে জেলেনস্কি সেই দেশের প্রেসিডেন্ট, এবং তিনি এই যুদ্ধ খুব সাহসিকতার সাথে তিনি দেশকে নেতৃত্ব দিচ্ছেন। বিশ্বব্যাপী তার বীরত্বকে, তার সাহসকে অভিনন্দন জানাচ্ছে। এই যুক্তরাষ্ট্রে কংগ্রেসে তিনি জয়েন্ট সেশনে এর আগে বক্তৃতা করেছেন, রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় দলের সদস্যরা তাকে অভিনন্দিত করেছেন তার সাহসের জন্য। যাই হোক,
তো ফলে এইরকম একজন নেতা যখন তাকে প্রায় ফোর্স করে বলা হচ্ছে যে এই শান্তি চুক্তি করার জন্য, তিনি আশা করেছিলেন। এবং ট্রাম্প কয়েকদিন আগে তাকে ডিক্টেটর বলেছেন। ডিক্টেটর মানে সামরিক স্বৈরশাসক, এটা বলেছেন। গতকাল অবশ্য তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে স্টারমার সাথে কথা বলার সময় সাংবাদিকরা যখন এই কথা সম্পর্কে, তার ওই মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করেছে, তিনি তখন অনেকটা এটাকে উপহাস করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। আমি কি এমন কথা বলেছি, আমার তো মনে পড়ছে না, যদি এইরকম কথা। আচ্ছা, যাই হোক, কিন্তু এটা তিনি বলেছেন। অথচ যে রাষ্ট্র এই দেশের উপরে আক্রমণ চালালো এবং এই ক্ষয়ক্ষতির জন্য, তার নিজের ক্ষয়ক্ষতির জন্য, ইউক্রেনের ক্ষয়ক্ষতির জন্য যে দায়ী পুতিন ব্যক্তি, তিনি একজন স্বৈরশাসক। তিনি প্রচন্ড ভাবে তার দেশের বিরোধী মতকে দমন করে আসছেন। তাকে স্বৈরশাসক না বললে এই সাহসী রাষ্ট্রনায়ককে স্বৈরশাসক তিনি বলেছেন, এক। দুই নম্বর হচ্ছে, তিনি তাদের আগ্রাসী যারা, তাদেরকে আগ্রাসনের জন্য দায়ী না করে বলছেন যে কয়েকদিন আগে, কয়েক সপ্তাহ আগে তিনি বলেছেন ইউক্রেনই যুদ্ধ শুরু করার জন্য দায়ী। ফলে এই সব কিছু মিলে জেলেনস্কি আগে থেকে ভেতরে ভেতরে উত্তপ্ত হয়েছিলেন, এক। দুই নম্বর, তিনি দেখছেন যে তার থেকে মানে তার অজান্তে কিভাবে তার কি কি মানে ধারার মাধ্যমে চুক্তি হচ্ছে, সেটা তার সাথে তিনি তাতে ইনভলভ না। রাশিয়ার সাথে আলোচনা করছি যুক্তরাষ্ট্র, যে ক্ষতিগ্রস্ত, তার টেবিলে কোনো জায়গা নেই। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও গেছেন, ওইখানকার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ গেছেন, সেখানে মিটিং হয়েছে। তারপর পরে আগে মিলে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, কি কি শর্ত শর্ত কি কি সবকিছু ধারা সব তারা ঠিক করে ফেলছেন, এই এক। দুই নম্বর হচ্ছে আপনার, তাদেরকে কোনো ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হচ্ছে না, তাদেরকে আক্রমণকারী বলে না। তিন নম্বর, আরো সবচেয়ে কথা, ঠিক আছে এই প্রায় অসম চুক্তি, তাছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং এই দেশের সম্ভবত আরো একজন ডিফেন্স মিনিস্টার সম্ভবত বলেছেন যে যে সমস্ত এলাকা রাশিয়া দখল করে ফেলেছে, প্রায় 20 থেকে 22 শতাংশ, 21 শতাংশ অংশ রাশিয়া দখল করেছে পূর্ব এবং দক্ষিণ অঞ্চলে, ইউক্রেনের ডনবাস অঞ্চলে। 6 লক্ষ কত বর্গ মাইল হচ্ছে ওই দেশে, তার এই পরিমাণ অংশ, 1/5 প্রায় 1 লক্ষ বর্গ মাইল বা তার বেশি দখল করছে। রাশিয়ার অল্প একটু এলাকা, কয়েক হাজার বর্গ মাইল কুর্স্ক রিজিয়নে ইউক্রেন দখল করছে, সেটাও হাতছাড়া হওয়ার উপক্রম। যাই হোক, এইটা বলছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে এইটা বোধহয় তাদেরকে স্বীকার করে নিতে ভোটার আশা ফেরত দেবে না, এটা একটা। তারও আগে, প্রায় এক সপ্তাহখানেক আগে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এক সময় এমনও হতে পারে ইউক্রেন রাশিয়ার হয়ে যাবে। এটা আরো ভয়ঙ্কর কথা, ওই অংশ না, ইউক্রেন রাশিয়ার হয়ে যাবে। এই রাশিয়া সবসময় এটা দাবি করে আসছে যে ইউক্রেন আসলে রাশিয়ার। এই পুতিন কয়েক এই যুদ্ধ শুরু সেই সময় লিখিত ভাবে এটা বলেছেন, দাবি করেছেন। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেটা, ফলে এই কারণে ভিতরে ভিতরে জেলেনস্কি খুব উত্তপ্ত ছিলেন। ফলে তিনি যেভাবে কথাবার্তা বলেছেন সাংবাদিকদের সামনে, তর্ক বিতর্কে জড়িয়েছেন, সেটাও কিন্তু শোভন হয়নি। তিনি উত্তেজিত ছিলেন বলে তিনি, এবং আরেকটা ওই যেটা বলেছি আরেকটা ব্যাপার, তিনি চেয়েছিলেন যুক্তরাষ্ট্র সিকিউরিটি গ্যারান্টর হোক। এই যে তারা যে চুক্তি করছে, যেটাই যে একটু অংশ ছেড়ে দিয়ে হোক, যাই হোক, যে শান্তি চুক্তি হচ্ছে, ওইটার বাইরে আবার ইউক্রেনের উপরে যেন তারা আক্রমণ না করে। এর কারণ হিসেবে একটা ব্যাপার আছে, ব্যাকগ্রাউন্ড একটু লম্বা করে ফেলছি কিন্তু লোকের বোঝার জন্য এটা দরকার আছে। এর আগে না, করুন। 14 সালে যখন রাশিয়া এদের ক্রিমিয়া প্রভিন্স, ওখানকার মানে নৌবন্দর সহ, বিশাল নৌবন্দর সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সমৃদ্ধ অঞ্চল, খনিজ সম্পদে সমৃদ্ধ, সেই অঞ্চল দখল করে ফেলেছিল, ক্রিমিয়া প্রদেশ, তখন দুটো চুক্তি হয়েছিল পরপর ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যস্থতায়, ফ্রান্স এবং অন্যদের, জার্মানি, ফ্রান্স ইত্যাদি। একটা বলে মিংস এক প্রথম হয়েছিল, দ্বিতীয় মিংস টু। দুটো চুক্তি রাশিয়া ভঙ্গ করেছে, পালন করেনি। ফলে জেলেনস্কি এবং ইউক্রেনের আরেকটা ভীতি, এখন তো ট্রাম্প একটা চুক্তি করে দিলেন, এদের তো দাবি হচ্ছে যে ওইটা ওদেরই দেশ,
এরপরে না আবার ভঙ্গ করে বাকি অংশ দখল করে। আর যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে যে মানে ইউক্রেনের সাথে আরেকটা তাদের মিনারেল রিসোর্স অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিরল মিনারেল রিসোর্স তাদের কাছে আছে 1 ডজনের বেশি। সারা পৃথিবীতে এগুলো দরকার হয়, খুব জরুরি দরকার। চীনের কাছে যথেষ্ট আছে। চীনের উপর নির্ভরশীলতা কমানোর জন্য এগুলো যুক্তরাষ্ট্রের দরকার, পশ্চিমের দরকার। যুক্তরাষ্ট্র সেগুলো পুরাটাই দাবি করেছিল। পরে শেষ পর্যন্ত এটা টোটাল রাজস্বের 50% তার রাজি হয়েছে যে তার অ্যাকাউন্টে যাবে, তেমনি কিছু ইনভেস্ট করবে। তার মানে খনিজ উত্তোলন আহরণ যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো করবে। এইটা তিনি চাপের মুখে পড়ে রাজি হয়েছিলেন। চুক্তির খসড়া তৈরি হয়েছিল, আজকে সেখানে সাইন করার কথা ছিল। তো কিন্তু এত সব স্যাক্রিফাইসের পরও জেলেনস্কি আশা করেছিলেন, দাবি করছিলেন যুক্তরাষ্ট্র ওই শান্তি চুক্তির নিশ্চয়তা বিধায়ক প্রধান শক্তি হবে, সেটা ওই গ্যারান্টর। এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার, এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, তারা এই 4-5 দিন আগে ম্যাক্রো এসেছিলেন, গতকাল এসেছিলেন স্টারমার। দুইজনই তাকে তেল দিয়েছেন, তার ইগোকে, তাকে প্রশংসা করেছেন ট্রাম্পকে, তাকে উত্তেজিত করা থেকে বিরত থেকেছেন। ম্যাক্রো অবশ্য তার একটা দুটো ভুল বক্তব্যকে সংশোধন করে দিয়েছেন, কিন্তু পোলাইটলি। এখন এইটার পরে এই ব্যক্তিকে তোষামত করে মোটামুটি শান্ত রাখার একটা নীতি তারা গ্রহণ করেছিলেন। এবং যুক্তরাজ্যে একবার রাষ্ট্রীয় সফর করেছেন ট্রাম্প তার আগের আমলে। দ্বিতীয়বার কোনো ব্যক্তিকে সে দেশের রাষ্ট্রীয় সফর আমন্ত্রণ করা হয় না। কিন্তু ওই সে দেশের কিং থেকে, চার্চ থেকে স্টারমার একখানা চিঠি নিয়ে এসছেন দাওয়াতনামা। এটা তো রাষ্ট্র বললে তিনি দেবেন। সেটা যে আবার দ্বিতীয় সভা, ইনি তাতেও খুব প্রচন্ড খুশি। ফলে এগুলা করে করে তাকে মোটামুটি চেষ্টা। কিন্তু তারাও দাবি করেছিল আমরা সৈন্য দেব। যুক্তরাজ্য প্রথম বলেছে আমরা সৈন্য দেব। এর আরো আগে 2 বছর আগে ইউরোপীয় বাহিনী সেখানে মোতায়েন করার কথা ম্যাক্রো বলেছেন। কিন্তু তারপরও পুরো ইউরোপের রাষ্ট্রগুলো চাচ্ছিল প্রধান গ্যারান্টর যেন যুক্তরাষ্ট্র হয়, কিন্তু ট্রাম্প সেটাতেও রাজি নেন। ফলে এইটার কারণে তিনি ভীত ছিলেন যে তার দেশ আশাবাদী গ্রাস করে ফেলবে। এত ত্যাগ, এত রক্তক্ষয়, আমার দেশ ধ্বংস, তারপরে আমার মিনারেল রিসোর্স গুলার একটা অংশ ওই ডনবাস অঞ্চলে, রাশার দখলীকৃত অঞ্চলে একটা আছে। সেইটা আবার পুতিন যুক্তরাষ্ট্রকে অফার করেছে যে তোমরা ইচ্ছে বলে সেটাও আহরণ করার সুযোগ আমি দেব। 1, 2 নম্বর, আমার কাছে যা আছে সেটাও আমি আহরণের দায়িত্ব ওদের উপরে দিয়ে দিচ্ছি। বলছে তো 50%, ভিতর ভিতর তার ভয় এটাও দেয় কিনা কে জানে। যাই হোক, তো ফলে ভিতর ভিতরে এই লোকটি উত্তেজিত ছিল। ফলে তার আচরণও ডিপ্লোম্যাটিক হয়নি, সৌজন্যমূলক হয়নি, উত্তপ্ত হয়েছে। ফলে এদেরকে নিশ্চয়ই আমরা দায়ী করব পরিস্থিতি ক্রিয়েট করার জন্য। কিন্তু অ্যাট দি সেম টাইম জেলেনস্কি রাষ্ট্রনায়ক হিসাবে সাংবাদিকদের সামনে ওই রকম মানে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টিতে তারও ভূমিকা ছিল। এটা আমি সত্যতার খাতিরে বিশ্লেষণের পর্যায়ে এটা আমি বলা উচিত মনে করছি। এবং আমিও বিভিন্ন বিশ্লেষণে যেটি বলছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে বসার স্টাইল, যেভাবে সবকিছু মিলেই তারা বলছিলেন যে তিনি শান্ত ছিলেন না, জেলেনস্কিও শান্ত ছিলেন না। তারপরেও আমি একটু জানতে চাই, আপনি বলছিলেন যে আমেরিকার দীর্ঘদিনের গণতান্ত্রিক কূটনৈতিক শিষ্টাচারে এই ধরনের ঘটনা কখনোই ঘটেনি। এটির আসলে প্রভাব কি ধরনের পড়তে পারে? প্রভাব কি? ওইটা ইউক্রেন একটা দুর্বল রাষ্ট্র। যুক্তরাষ্ট্র যদি এখন এই চুক্তি থেকে ফেরত চলে আসে, ধরা যাক এটা করলো না, ট্রাম্প যেভাবে বলেছেন কালকে। ও আরেকটা কথা, জেলেন্সকি আবার বলেছেন আপনারা ভয় পাবেন না, ওই এই রাষ্ট্র আপনাদের মধ্যখানে একখানা সাগর আছে, কিছুদিন হয়তো নিরাপদ বোধ করতে পারেন, কিন্তু আপনাদেরও আবার মানে বিপন্ন করতে পারে আপনাদেরকে। ফিউচারে, হ্যাঁ, বলেছেন। এইটাতে এনারা আরো খেপেছেন। ফলে এই সমস্ত কথা পাবলিকলি বলা তিনি, যাই হোক, এটা হতে পারে। ইউক্রেন কি করবে? ইউক্রেন নিজের শক্তিতে রাশিয়ার সাথে যুদ্ধ করতে পারবে না। যুক্তরাষ্ট্র এখন যদি অস্ত্র শস্ত্র এতদিন মানে অনেক ভালো ভালো অস্ত্র দিয়েছিল, একেবারে লেটেস্ট সর্বাধুনিক অস্ত্রগুলো দেয়নি, কিন্তু প্রায় তার কাছাকাছি, ধরা যাক 5th জেনারেশন অস্ত্রগুলো দেয়নি, কিন্তু 4th জেনারেশনের ওই লেভেলের অস্ত্র তাদেরকে দিয়েছে। 3rd and 4th জেনারেশনের ভালো পাওয়ারফুল অস্ত্র দিয়েছে, ট্যাঙ্ক দিয়েছে, ফাইটার জেট দিয়েছে। অন্যান্য রাষ্ট্র
কাছে যে সমস্ত ন্যাটো রাষ্ট্রগুলোর কাছে ফাইটার জেট এবং ট্যাঙ্ক জমা আছে যুক্তরাষ্ট্রের তৈরি লিওপোল্ড এন্ড আদার্স, না ওইটার অন্য নাম লিওপোল্ড জার্মানির, এগুলো তারা দিতে বলেছে, জার্মানি দিয়েছে। ফলে এখন যুক্তরাষ্ট্র যদি অস্ত্র না দেয়, ইউরোপিয়ান দেশগুলো ভয় আছে, যুক্তরাষ্ট্র তাদের থেকে সমর্থন, ন্যাটো থেকে সমর্থন উদ্যোগ করে নিচ্ছে। যুক্তরাষ্ট্র যেখানে আমি সাহায্য করছি না, যে দেশকে তোমরা যদি সাহায্য করো, ওইখান থেকে আমি পুরা সাহায্য, আমার মানে মিলিটারি সাপোর্ট তোমাদের থেকে উদ্যোগ করে নেবো। তাতে ইউরোপের একটা ভয় আছে, পুটিন না অন্য কোনো দেশে আক্রমণ করে বসে, পোল্যান্ড আক্রমণ করে ফেলতে পারে, মানে লাটভিয়া, লিথুয়ানিয়া, ওই যে তিনটা ছোট দেশ আছে বাল্টিকের, ওগুলো দখল করে নিতে পারে। ওদের তো সামরিক শক্তিগুলো কিচ্ছু নেই। রাশিয়া এক সপ্তাহে ওগুলো এক একটা রাজধানী দখল করে ফেলতে পারে, জাস্ট লাইক দ্যাট, 1 2 3। আচ্ছা, ফলে মানে এইটা আরেকটা ভয়ের কারণ। সেই কারণে ইউরোপিয়ান দেশগুলো যুক্তরাষ্ট্র যদি এটার থেকে সরে আসে, কতটা সাহায্য দেবে কিনা সেটা একটা সন্দেহের। কিন্তু তারা সাহায্য দিলেও অত বিপুল পরিমাণে, লিমিটেড পরিমাণে হলে, ওই সাহায্য নিয়ে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ করতে পারবে না। তো ওই দেশটা পুরোটা গ্রাস করে ফেলবে, রাশিয়া। মেহেদি আর 1 বছর থাকবে, শান্তি চুক্তি না হলে অশান্তি চুক্তি হয়ে যাবে, মানে দখল হয়ে যাবে। এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা, থ্রেটের মুখে অবস্থা, মানে পুরো জাতি তখন একটা আত্মহননের মুখে পড়বে। এইটা একটা ভয়ঙ্কর বিপদের কথা। পরে শেষ পর্যন্ত মানে তারা ওই আরেকটা সম্ভাবনা হতে পারে যে ইউক্রেনের অভ্যন্তরে জেলেন্সকির উপরে চাপ বাড়বে। তিনি ওই নির্বাচনের কারণে জরুরি অবস্থা ঘোষণা করে সে দেশে প্রেসিডেন্টের নির্বাচনের মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে, আর ছিল, সেটা স্থগিত করেছেন। এখন তিনি ওই অতিরিক্ত সময় আছেন জরুরি অবস্থার কারণে। এখন সেখানে প্রেসিডেন্সিয়াল নির্বাচন দেওয়ার চাপ বাড়তে পারে, তাতে করে মানে তাকে আবার প্রার্থী হওয়া থেকে বিরত থাকার জন্য তার দেশের পাওয়ারফুল লোকরা, এমনকি মানে যারা তার সমর্থক, তাকে অ্যাডমায়ারও করেন, তারা অনেকে যে তিনি সরে গেলে যুক্তরাষ্ট্রের সাথে মোটামুটি একটা আপোষের পথ বসে। জেলেনস্কি সম্ভবত তার মানে পথ হারাবেন বলে মনে হচ্ছে, তিনি হয়তো রিজাইন করতে হবে সম্ভবত। আমি ফোরকাস্ট করা মানে আমি তো আর জ্যোতিষী না, ধারণা করছি বিশ্লেষণ থেকে হয়তো তাকে পদত্যাগ করতে হবে তার দেশের স্বার্থের খাতিরে, অথবা নির্বাচন দিলে তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে থাকতে হবে, আর দ্বিতীয় মেয়াদের জন্য তিনি দাঁড়াতে পারবেন না। অন্য কেউ রাষ্ট্রপতি হয়ে ওনাকে নম করে মোটামুটি ভাবে আপোষের ভিত্তিতে, সম্ভবত মিনারেল রিসোর্সের অংশ আরো বেশি দিয়ে একটা চুক্তি করতে হবে। এইরকম একটা ঘটনা ঘটে যেতে পারে, অথবা তাদের কোন রকম স্বীকৃতি না নিয়ে যুক্তরাষ্ট্রই একটা মানে যুদ্ধবিরতি ওদেরকে দিয়ে ঘোষণা করে দিতে পারে, পুরা দখলকৃত অঞ্চল রাশিয়ার দখলে থাকছে, এবং ক্লেইমেন্ট আরো কিছু অংশ তারা ক্লেম করেছে, রাশিয়ার অংশ বলে তারা ঘোষণা করে দিয়েছে। তাদের যে পার্লামেন্ট, রাশিয়ার পার্লামেন্ট ডুমা, সেগুলাকে মানে তাদের কনস্টিটিউশনে ঢুকিয়ে দিয়েছে এমন করে যে এগুলো আমাদের। ইউক্রেনের 21% তো তাদের দখল করেছে, প্রায় 36% অংশ তাদের অঞ্চল বলে তারা অলরেডি ঘোষণা করে দিয়েছে। সম্ভবত ওগুলো তারা দখল করে নেয়। ফলে একটা ভয়ঙ্কর নাজুক মানে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি আমরা ইউরোপ, সমগ্র ইউরোপ, নাটোর ভবিষ্যৎ, ন্যাটোর ভবিষ্যৎ, ইউক্রেনের ভবিষ্যৎ, জেলেনস্কির পলিটিক্যাল ফিউচার, এভরিথিং ইজ হ্যাঙ্গিং ইন দি ব্যালেন্স। এবং সে বৈঠকের পরপরই অনেক রিপাবলিকান নেতা স্টেপ ডাউন শব্দটি ব্যবহার করেছেন, যে তার সরে দাঁড়ানো উচিত জেলেনস্কি। কিন্তু এক্ষেত্রে আমি আরেকটি বিষয় জেনে নিতে চাই, এখানে কি আমেরিকার কোনো পরাজয় হলো, যে পরাজয়টি রাশিয়ার কাছে কিংবা ইউরোপে কিংবা নেটো? কারণ এটি নেটোর ওই অঞ্চলে যে ভূ রাজনৈতিক ভারসাম্য শক্তির পাওয়ার পলিটিক্স, সে কারণেই কিন্তু ইউক্রেন আজকে যুক্ত হয়েছে এই যুদ্ধে, যদি ব্যাকগ্রাউন্ডটি আমরা এভাবে বলি। এবং আমেরিকাই সেখানে শুরুতে মদদ দেয়া। এখানে দুটো প্রশ্ন আপনার কাছে করতে চাই, এখানে কি আমেরিকার পরাজয় হলো?
এবং আরেকটি বিষয় যে যারাই আমেরিকার মিত্র, আমেরিকাকে ট্রাস্ট করে, সেই বিশ্বাসের জায়গাটি এর পরে মিত্ররা করার আগে কি দুইবার ভাববে কিনা? হ্যাঁ, যারা মিত্ররা তিনবার ভাববে এদের মিত্র হতে, কিন্তু কথা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প মানে কিছু লিডার আছে, আমরা তাকে লাইক করি বা না করি, তারা একটা প্রচন্ড নাড়া দেয় এক নম্বর, এবং পলিসি লেভেল মেজর চেঞ্জ করে ফেলে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অল্প কয়েকজন নেতা এই ধরনের মেজর চেঞ্জ করছেন, একেবারে সমস্ত উল্টো। ফলে দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে ওয়েস্টার্ন যে অ্যালায়েন্স তৈরি হয়েছিল পশ্চিমে ইউরোপের দেশগুলো নিয়ে, এখন পূর্ব ইউরোপের অনেকগুলো জয়েন করেছে, পশ্চিম ইউরোপের দেশগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে একটা যুক্তরাষ্ট্র এবং কানাডা সংযুক্ত হয়ে, এবং তার সাথে ডাইরেক্টলি সংযুক্ত না হলেও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মিলে একটা পশ্চিমাদের যে অ্যালায়েন্স, এবং তাদের সাথে আবার ওইদিকে দক্ষিণ কোরিয়া এবং জাপানের সমর্থন আছে এই অ্যালায়েন্সের প্রতি। এই যে যুক্ত হয়েছিল, এই অ্যালায়েন্সটা এখন রিঅ্যালাইনমেন্ট হবে। রিঅ্যালাইনমেন্টের মধ্যে রাশিয়াকে তারা সবচেয়ে গুরুত্ব দেবে, এবং রাশিয়াকে বেশি গুরুত্ব দিয়ে এমনকি চীনের সাথে এক ধরনের সমঝোতা আন্ডারস্ট্যান্ডিং, চীনের উপরে অনেক মানে অতিরিক্ত শুল্ক এই সপ্তাহে 10% অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে, 4 তারিখ থেকে সম্ভবত কার্যকর হবে। তারপরেও আরো অনেক অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। ফলে এখানে রাশিয়ার সাথে ট্রাম্পের আমলে অত্যন্ত ঘনিষ্ঠ একটা ভালো সম্পর্ক করা হয়েছে। আর ইউরোপ থেকে তারা সরে আসার প্ল্যান করে নিয়েছেন। এই মোটামুটি ভাবে ন্যাটো আনুষ্ঠানিক ভাবে তারা হয়তো বাদ দেবেন না, কিন্তু নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো নামে যে সামরিক চুক্তি ভুক্ত দেশগুলো আছে, এইটাকে অনেকটা একেবারে দুর্বল কাগজে সর্বস্ব করবে তারা। এবং যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকলে ইউরোপিয়ান দেশগুলো দুঃখজনক ভাবে হচ্ছে যে আমেরিকার সমর্থন উদ্র করার একটা ভালো দিক হবে, তারা নিজেদের সমরাস্ত্র অত্যাধুনিক সমরাস্ত্র বানানোর প্রক্রিয়া শুরু করবে। কিন্তু সে তো কমপক্ষে 10 বছর লেগে যাবে মিনিমাম একটা লেভেলে পৌঁছতে। পঞ্চম জেনারেশনের লেভেলের অস্ত্র ইউরোপিয়ানদের কাছে কিচ্ছু নাই, একমাত্র রাফায়েল ফাইটার জেট চতুর্থ জেনারেশনের মোস্ট অ্যাডভান্স লেভেল পঞ্চম জেনারেশনের কাছাকাছি একটা আছে। আর টাইফুন ইউরোপিয়ান 3-4টা দেশ মিলে বানায়। এই ছাড়া তাদেরকে লিওপোল্ড ট্যাঙ্ক বানায়, খুব অত্যাধুনিক পাওয়ারফুল ট্যাঙ্কের জমানো আবার চলে গেছে। তো ফলে এই সব মিলে ইউরোপ কিন্তু সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্র সমর্থন ছাড়া রাশিয়ার সাথে মোকাবেলা করার মতো অস্ত্রশস্ত্র তাদের নেই। রাশিয়া যদি এই যে বললাম লাটভিয়া লিথুয়ানিয়া এই 3টি দেশ প্লাস পোল্যান্ড দখল করে নেওয়ার চিন্তা করে, একদম দখল করেই ফেলবে তা না, কিন্তু তাদেরকে খাবার তলা নিতে নিয়ে যেতে পারে, এটা বিস্ময়কর কিছু না। ফলে মানে একটা প্রচন্ড রিঅ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে শক্তি ভেতরে, এবং ট্রাম্প সাহেবের প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে এই ধরনের কাণ্ড ঘটবে বলে মানে আমার ধারণা হচ্ছে, প্রচন্ড ধারণা হচ্ছে। আর আপনি গাজা সম্পর্কে তিনি যেটা বলেছেন, উনি ওইটা ওখানে একটা রিভিউরা বানাবেন, বিনোদন কেন্দ্রের মতো একটা, কেমন এই জন্যই বলছেন কোনো আন্তর্জাতিক ল ইত্যাদির প্রতি পাত্তা নিয়ে দেখে কি ভাবলো এটা না দিয়ে। মানে নিউ ইয়র্ক টাইমসের টম ফ্রিডম্যান নামে একজন অত্যন্ত কট্টর মানে ইসরায়েল পন্থী একজন কলামিস্ট, নাম করা ব্যক্তি, তিনি পর্যন্ত ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে তাকে তো সমর্থ করে আর্টিকেল লিখেছেন যে আপনি এটা করতে পারেন। কিন্তু ওই যে গাজা ইত্যাদি মিলে যখন তিনি শুরু করেছেন নেতানিয়াহুকে অন্ধ সমর্থন দিচ্ছেন, তিনি পর্যন্ত আজকে এই ঘটনার পরে তিনিও কঠোর আর্টিকেল লিখেছেন, গত সপ্তাহে একটা আর্টিকেল লিখেছেন। ফলে এক এই যে তার কথাবার্তা, পুরো জিনিসটা একটা রিঅ্যালাইনমেন্ট শক্তি। একটা হচ্ছে উনি মানে গ্রিনল্যান্ড নিয়ে নেবেন, উনি কানাডাকে যুক্তরাষ্ট্রের বসংবদ্ধ একটা অঞ্চল করলেন, 51st স্টেট বাদ দিন, কিন্তু বসংবদ্ধ অঙ্গুলের তলায়, মুঠের তলায় এক। তারপর উনি প্যানামা ক্যানাল, আমার নিজের ধারণা প্যানামা ক্যানাল যুক্তরাষ্ট্র নিয়ে নেবে সম্ভবত তার আমলে, তিনি সম্ভবত গ্রিনল্যান্ড নিয়ে নেবেন সম্ভবত, এবং কানাডার উপরে এমন প্রচন্ড চাপ সৃষ্টি করবেন কানাডা এবং মেক্সিকোর উপরে, তারা এদের অনেক তাদেরকে তাদের অর্থনীতিকে দুর্বল করার জন্য তিনি চেষ্টা করবেন। সামরিক অভিযান কানাডার উপরে তিনি করবেন, বা 51st স্টেট হবে, এটাও বাস্তব কথা।
কিন্তু তাদের অর্থনীতি দুর্বল করার ক্ষেত্রে তিনি যথেষ্ট পদক্ষেপ নেবেন ধারণা। ফলে পুরো একটা ওয়ার্ল্ড ইকুয়েশনে, পাওয়ার ইকুয়েশনে, ক্ষমতার ইকুয়েশনে একটা মেজর মেজর মানে অভূতপূর্ব পরিবর্তন, ট্রান্সফরমেশন আমরা দেখছি। তাতে এই যে পরিবর্তনটি ইউরোপের দেশগুলো কিংবা কানাডার দেশগুলো, মিত্র দেশগুলোর সাথে দূরত্ব তৈরি করে আমেরিকার লাভ বা ক্ষতির হিসেবটি আপনি কিভাবে করবেন ট্রাম্পের আমলে? না, লাভের দিকটাও আছে, সব যে ক্ষতি তা না। ইউরোপিয়ান দেশগুলোকে এতদিন যে কারণে করেছে, তারা একই কালচারে বিশ্বাস করে, একই একই ধর্ম, মোটামুটি ভাবে অধিকাংশ লোক একই ধর্ম, একই কালচার ইত্যাদি। যারা ভাষাভাষী হয়তো ডিফারেন্ট ভাষা, কিন্তু তারা পশ্চিমা নিজেদেরকে একই কালচার উত্তরাধিকারী বলে মনে করে, একই সভ্যতা। সেইটার থেকে এখন যুক্তরাষ্ট্র মানে ইউরোপকে সাপোর্ট দেওয়ার জন্য, ডিফেন্ড করার জন্য রাশিয়ার আগ্রাসন থেকে এই ন্যাটো চুক্তিতে যুক্তরাষ্ট্রের বছরে সম্ভবত কয়েকশো বিলিয়ন খরচ হবে, অতিরিক্ত খরচ হবে। এই টাকা অধিকাংশ তার সেভ হয়ে যাবে। ওরা টাকা আরো অনেক বেশি ব্যয় করতে হবে, ফলে ওদের অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। যারা ইউরোপের সবগুলো দেশ যদি বছরে আরো 100 থেকে 200 বিলিয়ন ডলার অতিরিক্ত খরচা করতে হবে রিসার্চ অ্যান্ড R&W, ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ, RD, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই একটা। 2 নম্বর হচ্ছে তাদের উপরে অতিরিক্ত রাজস্ব আরোপ করার কারণে মানে তার যুক্তরাষ্ট্রের রাজস্ব ইনকাম বাড়বে। এই যে মানে শুল্ক আরোপ করা, সরি, শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রে এই আমলে, প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে তিনি যে শুল্ক আরোপ করছেন সারা পৃথিবীর বিভিন্ন দেশের উপরে, কানাডা, মেক্সিকো, জাপান, সাউথ কোরিয়া, উনি যে সমস্ত লোহার জিনিসের উপরে, মানে অ্যালুমিনিয়াম, অন্যান্য জিনিস, তাতে ওই সাউথ কোরিয়া, জাপানও করতে বুঝছেন। ফলে যুক্তরাষ্ট্রের কোষাগারে একটা সেই হবে অন্তত 100 বিলিয়ন ন্যাটোকে সাথে পৌঁছাবে সাপোর্ট দিলে, আর কমপক্ষে 100 থেকে 200 বিলিয়ন ডলার অতিরিক্ত শুল্ক আসবে। কিন্তু ওই দেশগুলো অতিরিক্ত শুল্ক আরোপ করবে, তাতে আপাত দৃষ্টিতে মানে যুক্তরাষ্ট্রের জনগণের ইমিডিয়েটলি তাদের ব্যয়ভাবে, এটা যেমন ঠিক, তেমনি ভাবে যুক্তরাষ্ট্রের কোষাগার সমৃদ্ধ হবে। এবং এটা দরকার আছে কি জন্য জানেন? আগামী 10 বছরের জন্য তারা যে অলরেডি হাউস একটা বাজেট পাশ করে ফেলেছে, সেটা সেনেট আর একটা বাজেট পাস করেছে রিপাবলিকান মেজরিটি, মানে ডেমোক্রেটদের কোনো সমর্থন না নিয়ে। এই হাউসেরটাতে প্রায় 10 বছরে 3.5 ট্রিলিয়নের মতো কর রেয়াত দেওয়া হবে। এবং এই কর রেয়াত ডেফিনেটলি ধনী ব্যক্তিরা, কর্পোরেশন গুলা বেশি পাবে। এক, তো ফলে মানে এইটার ফলে আপনার ইনকাম কমে যাচ্ছে না রাষ্ট্রের, না, এই রাষ্ট্রের ইনকাম কমে যাচ্ছে, তো কর কম পালে সেইটাই যে বাইরে থেকে এই যে টাকাগুলো ওইখানে সেভ হবে, এইখানে অতিরিক্ত শুল্ক আরোপের কারণে হবে, সেইটা কিছুটা সেই কারণে সুরাহা হবে। আর একটা সুরাহা হবে দরিদ্রদের জন্য যে সমস্ত কর্মসূচি যুক্তরাষ্ট্রের আছে, তার ভিতরে একটা যেমন মেডিকেটের উপরে আঘাত আসবে প্রায় অবধারিত এই অতি শীঘ্র। এছাড়া মেডিকেয়ার কমাতে পারে, তারপরে আপনার ফুড স্ট্যাম্প কমাতে পারে, সরকারের অন্যান্য যে সাপোর্ট প্রোগ্রামগুলো দরিদ্র জনগোষ্ঠী, অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীর জন্য সমস্ত ইউরোপীয় রাষ্ট্র, জাপান, সাউথ কোরিয়া, স্পেশালি যুক্তরাষ্ট্র, মানে কমিউনিজমের ধাক্কার কারণে তারা যে সমস্ত সামাই সোশ্যালিস্ট এই সমস্ত প্রোগ্রাম নিয়েছিল, এগুলো অনেক কাটছাট করবে দরিদ্র এবং মানে নিম্নবিত্ত জনগোষ্ঠীর জন্য। ফলে এগুলার থেকে কয়েকশো বিলিয়ন ডলার তাদের মানে সেইভাবে কর রেয়াত দেওয়ার কারণে যে ক্ষতিটা হবে, সেইটা কিছুটা এই কাটছাটে কভার করবে, কিছুটা অতিরিক্ত শুল্ক আরোপের কারণে কারবার করবে, কিছুটা ন্যাটোর প্রতি সমর্থন, ন্যাটো, সাউথ কোরিয়া, জাপানের প্রতি সমর্থন প্রত্যাহারের কারণে, কমানোর কারণে হবে। ফলে ওভারঅল ওই মানে শুভঙ্করের ফাঁকি হবে না, যে ধনীদের জন্য যে কর রেয়াত হবে বা কর রেয়াত ধনীরা অন্যরা হয়তো বুঝতে পেলো, সেইটাই দিক থেকে কাটিয়ে উঠতে পারবেন। ফলে পুরো একটা এই সামাজিক রাষ্ট্রীয় নিয়ম। আজকে সম্ভবত প্রেসিডেন্ট আরেকটা আইন নিয়ে আরেকটা এক্সিকিউটিভ অর্ডার সাইন করে ফেলেছেন। আমি এখন নিউজে লেটেস্ট নিউজটা চেক করে দেখিনি। ইংলিশকে যুক্তরাষ্ট্রের একমাত্র অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ঘোষণা করে। ফলে পুরো ক্ষেত্রে কৃষ্ণাঙ্গ আফ্রিকান আমেরিকান মিলিটারি অফিসার আরো একজনকে আজকে ফায়ার করা হয়েছে।
এর আগে মানে কম্বাইন্ড যিনি চিফ তাকে ফায়ার করা হয়েছে। তো এই কাণ্ডগুলো হচ্ছে, খবরটা বুঝছেন? বলে পুরো একটা রিয়েলাইনমেন্টের সাথে যুগান্তকারী একটা সিচুয়েশন সম্মুখীন আমরা আছি। এবং তিনি আবার কয়েক বছর থেকে বলছেন, সাম্প্রতিককালে বেশি বলছেন আর একটা কথা, যুক্তরাষ্ট্রের ইতিহাসে 2 মেয়াদের বেশি কেবল একটা মাত্র ব্যক্তি প্রেসিডেন্ট ছিলেন, চতুর্থ মেয়াদে নির্বাচিত হয়েছিলেন কিন্তু মারা গেছেন, ফ্রাঙ্কলিন ডেলানো রুজভেল্ট তিনি। যাই হোক, সেটা তখন কনস্টিটিউশনের টার্ম লিমিট ছিল না। এইটার পরে কনস্টিটিউশনের টার্ম লিমিট করে দেওয়া হয়েছে 2বারের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারবে। ট্রাম্প এখন বলছেন যে না, তিনি এর পরবর্তীতেও থাকতে চান। এটা বলছেন না যে আজীবন, কিন্তু অ্যাটলিস্ট থার্ড টার্ম। তো এখন তার পক্ষে রিপাবলিকান কয়েকজন সেনেটর, বেশ কিছু কংগ্রেস আর হাউসের মেম্বার সেইটা সমর্থন ব্যক্ত করছেন। ফলে এটা একটা সমস্যা হচ্ছে কি, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ছাড়া তো এটা করতে পারবে না, ফলে সেইটা বাধার সম্মুখীন হবে। কিন্তু যেভাবে আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে, এই যে একটা ধনী ব্যক্তিকে এলন মাস্ককে লাগানো হয়েছে, মানে ফেডারেল সরকারের 2.5 মিলিয়ন কর্মচারীর ভিতরে সম্ভবত মানে ত্রাহি ত্রাহি একটা ভাব সর্বক্ষেত্রে, আপনি জানেন, আমরা আমাদের আপনার দর্শক শ্রোতারা সবাই জানে। ফলে সেই ক্ষেত্রে মানে কোনো একটা জোর জবরদস্তি করে, মানে সেনেটের হাউসের একটা জয়েন্ট একটা মেজরিটি সিদ্ধান্ত নিয়ে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দিকে না গিয়ে তিনি থার্ড টার্মে নিজেকে দাঁড়িয়ে ফেলেন এবং ঘোষণা করে ফেলেন, তাহলে সে মানে হু নয়, অনেক কিছুই তো করতে পারে। এই যে উনি মানে একটা অস্বাভাবিক নয়, ট্রাম্পের জন্য জন্মসূত্রে অস্বাভাবিক নয় এটি। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব, এটা কনস্টিটিউশনে, তিনি এটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বাতিল করার চেষ্টা করেছেন। কোর্ট গুলো এটা থমকে দিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে যদি বলা যায় না প্রেসিডেন্টের এরকম ক্ষমতা আছে, সুপ্রিম কোর্টের ছয় ছয় জনের মধ্যে অন্তত 4জন তো খুবই রক্ষণশীল, আর 2জন মানে আধা রক্ষণশীল কনজারভেটিভ বলা চলে। তাদের মধ্যে অন্তত একজন যদি এইদিকে ভোট দিয়ে দেন, তিনি ওই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল হয়ে যেতে পারে। ফলে আমরা একটা ভয়ঙ্কর ট্রান্সফরমেটিভ পরিস্থিতির, পরিবেশের সময়ের সম্মুখীন আছি, ঐতিহাসিক সময়ের সম্মুখীন আমরা।